আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কুরবানির খাসির গোশতর রেসিপি। একদম গন্ধ ছাড়া কিভাবে পারফেক্টভাবে রান্নাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে আমি 3 কেজি পরিমাণ খাসির গোশত নিয়েছি, একদম ফ্রেশ। এরপর এই গোশতটাকে আমরা গন্ধবিহীন করার জন্য একটা প্রসেসিং করে নেব। সেটা হচ্ছে এখানে একটা লেবু দিয়ে দিয়েছি, লেবুর রস। লেবুতে কতটুকু রস আছে সেটা বুঝিয়ে আমরা দেব। লেবুটাতে পর্যাপ্ত পরিমাণ রস ছিল, তো আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে হাতের সাহায্যে মেখে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর 30 মিনিট পর হাতে সহ্য করার মতো গরম পানি দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নেব। তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। এই গোশতটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, একটু স্কিপ হয়ে গিয়েছিল, সেজন্য আপনাদেরকে দেখানোর জন্য আবারও কিন্তু আমি প্রসেসিংটা দেখিয়ে দিলাম। তারপর একটা বড় মিক্সার বোলে ঢেলে দিয়েছি সমস্ত গোশতটুকু। এরপর এখানে গুঁড়া মশলাগুলো ইউজ করব। এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আপনারা কতটুকু ঝাল খাবেন সেটা পরিমাপ করে দিবেন। আর এখানে 4 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো 3 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে গরম মশলা হাতের সাহায্যে স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমরা এই হাতে মাখামাখির কাজটা কিন্তু খুব ভালোভাবেই করে নিতে হবে। করে নিয়ে তারপর এটা ঢেকে আমরা 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এরপর চুলাতে যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা বসিয়ে দিলাম। এরপর এখানে তেল দিয়ে দিয়েছি। এখানে আসলে আমরা কতটুকু চর্বি আছে গোশতটাতে সেটা বুঝে আমরা ইউজ করব। এখানে আমি 1.5 কাপের চেয়ে কিছুটা কম হবে। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে 2.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। আমরা আমাদের পরিমাণ মতো দিতে পারি, একটু বেশিই লাগে। খাসির গোশতটি একটু মশলাটা বেশি দিতে হয়, বাজে স্মেলটা থাকে না। আর এই প্রসেসিংটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই খাসির গোশততে কোনো বাজে স্মেল থাকবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সমস্ত পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে আসার পর, একটু কালারটা চেঞ্জ হয়ে আসার পর আমি ম্যারিনেট করা সমস্ত খাসির গোশতটুকু ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধারণ করেই কিন্তু এই রান্নাটা করে নিতে হবে। সব ধরনের রান্নায় একটু ধৈর্য ধারণ করে যদি আমরা কষানোর কাজটা করে নিই তাহলে কিন্তু একটা পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যায়। একটা সাধারণ খাবারও কিন্তু অসাধারণে পরিণত হয়। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি উলটপালট করে। তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি এখনও পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানি কিন্তু যথেষ্ট পরিমাণ উঠে এসেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা যে বোলটা ছিল, ডিশটা, সেটা একটু ধুয়ে সামান্য 1/2 কাপের মতো হবে পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এই রান্নাটা খাসির গোশত না কি গরুর গোশত, আসলে এভাবে যদি রান্নাটা করে নিই কেউ বুঝতে পারবে না। হাড়গুলো দেখেই একমাত্র বুঝে নিতে পারবেন। এরপর আবারও ঢেকে দিয়েছিলাম 5-6 মিনিটের জন্য। অবশ্যই আমরা চুলার আগুনটা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখবো, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। কোনো মতেই যেন পোড়া লেগে না যায়।
পোড়া লেগে গেলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে মিডিয়াম সাইজের 4টা আলু দিয়ে দিয়েছি কিউব করে কেটে। আসলে আলুটা আমি দিতে চেয়েছিলাম না, একটু লবণটা মনে হচ্ছে একটু কড়া হয়ে গেছে, সেজন্য লবণটাকে অ্যাবজর্ব করার জন্য আমি এই আলুটা দিয়েছি। আসলে আমরা যদি গোশত কিংবা কোনো কিছুতে লবণটা বেশি মনে হয়, তাহলে আমরা কিন্তু এই প্রসেসিংটা অবলম্বন করি কিন্তু আমরা লবণের গাঢ়তাটা কমিয়ে দিতে পারি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা কিন্তু কষা কষা করে নিতে চেষ্টা করব। অবশ্যই ভালোভাবে কষানোর কাজটা করে নিতে হবে। অবশ্যই একটু ধৈর্য ধারণ করতেই হবে, তা না হলে কিন্তু পারফেক্ট স্বাদটা আসবে না। ভালোভাবে কষানোর পর এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা গরম হতে হবে, তা না হলে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে, তরকারির স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা গরম পানি দিতে চেষ্টা করব। এখানে মনে হচ্ছিল আরেকটু পানি দিয়ে দিয়েছি। মোট 4 কাপ পানি লেগেছে এখানে। এরপর ঢেকে দিয়েছি। এই পর্যায়ে আমরা গোশতটা সেদ্ধ হতে হতে আরেকটা মশলা, একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে জিরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু মশলাগুলো, গরম মশলা, এগুলো একটু তেলে গুঁড়ো করে আমরা শেষ পর্যায়ে এই মশলার গুঁড়োটা দিয়ে দেব। তারপর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি যে লাল মরিচগুলো, যে শুকনো মরিচ নিয়েছি, বিচিগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি শুধু একটা কালার আসার জন্য। টেস্টটাও কিন্তু বেড়ে যায় এই মশলাটা এভাবে করে নিলে। শুকনো মরিচের মশলাগুলো ফেলে দিয়ে জিরা আর গরম মশলা, এখানে বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, এগুলো দিয়ে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়ে এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে এখানে 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চুলার আগুন বন্ধ করে দিয়েছি। দেখুন ফাইনাল লুকটা কতটা কালারফুল আর কতটা লোভনীয় লাগছে। খেতে এতটা সুস্বাদু ছিল। একটু সময় নিয়েছে রান্নাটাতে, অনেকগুলো প্রসেসিং ছিল, সেজন্যই। এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন। এই খাসির গোশতটা আমরা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারি। খুবই সুস্বাদু হয়েছিল। আমি কথা দিচ্ছি, যারা খাসির গোশত খান না গন্ধের জন্য, এরকম এই প্রসেসে যদি রান্নাটা করেন তাহলে চেটেপুটে খাবেন, আর না বললে কেউ বুঝতে পারবে না যে গোশতটা কিসের ছিল। খাসির গোশতটা আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর ভেঙে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ সেদ্ধ হয়েছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।